হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আগের দিনের ইন্ট্রোডাকশান ভিডিওতে আমরা যেরকম বলেছিলাম যে আমরা নতুন যে ক্লাসগুলি নিয়ে আসছি তার মধ্যে আজকে আমরা দেখতেই পাচ্ছ বোর্ডে অর্গ্যানিক কেমিস্ট্রির জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি অর্থাৎ জিওসি যেটা শর্টে লিখেছি, এটা হচ্ছে জেনারেল অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস 11-এর যে তোমাদের বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রিটা আছে তার উপর আমরা এই সেশনটা শুরু করব এবং জিওসির একটা ইম্পর্টেন্ট টপিক আজকে আলোচনা করব, হাইব্রিডাইজেশন। তো আমরা এই ক্লাসে কিভাবে পড়বো দেখো। হাইব্রিডাইজেশন কোনো অর্গ্যানিক কম্পাউন্ডের প্রত্যেকটি কার্বনের হাইব্রিডাইজেশনটা নির্ণয় কিভাবে সহজভাবে আমরা করতে পারি সেইটা প্রথম আমরা আলোচনা করব এবং হাইব্রিডাইজেশন সংক্রান্ত আমাদের নিট বা জেই পরীক্ষায় কী ধরনের এমসিকিউ আসতে পারে সেইটার উপর আলোকপাত করব। তো তোমরা প্রথমে দেখতে থাকো যে হাইব্রিডাইজেশন একটা অর্গ্যানিক কম্পাউন্ডে কত সহজভাবে আমরা নির্ণয় করতে পারি। বোর্ডে একটা আমি অর্গ্যানিক কম্পাউন্ড এঁকেছি, যেখানে দেখতে পাচ্ছি একটা ডবল বন্ড আছে, অর্থাৎ একটা অ্যালকিনকে আমরা এঁকেছি। এই অর্গ্যানিক কম্পাউন্ডে আমরা সহজভাবে চারটে যে কার্বন আছে, চারটে কার্বনেরই সংকরায়ন কিভাবে তাড়াতাড়ি এমসিকিউ করার জন্য বার করতে পারবো সেইটা আমরা এখন শিখব। তো এই যৌগটাকে আমরা একটুখানি ভেঙে লিখি। দেখো যৌগটাকে আমরা ভেঙে লিখেছি। এইবার হাইব্রিডাইজেশনে তোমরা রাসায়নিক বন্ধনে আমরা যখন পরে ক্লাস করব তখন অবশ্যই আলোচনা করব। হাইব্রিডাইজেশনে যেটা আমাদের হাইব্রিডাইজেশন নির্ণয় করতে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে, সেটা করার জন্য আমাদের সিগমা বন্ড এবং পাই বন্ড এই দুটো সম্পর্কে একটুখানি জানতে হবে। তো সিগমা বন্ড এবং পাই বন্ড বন্ড হচ্ছে দু ধরনের, এটা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আমরা আলোচনা করব অবশ্যই। এখানে যতটুকু লাগে সেইটুকু আমরা বলে দিয়ে আমরা হাইব্রিডাইজেশনটা নির্ণয় করব। তো দেখো বন্ড সাধারণত দু প্রকার হয়, সিগমা বন্ড এবং পাই বন্ড। তো সিগমা বন্ড এবং পাই বন্ডের মধ্যে সিগমা বন্ড সংকরায়নে অংশগ্রহণ করে, পাই বন্ডের সংকরায়নে কোনো ভূমিকা নেই। অর্থাৎ পাই বন্ড সম্পর্কে আমরা এখানে পাই বন্ড যখন দেখব সেটাকে নিয়ে আমরা আলোকপাত করব না, আমরা দেখব সিগমা বন্ড কোথায় কতগুলো আছে। তো এটা কি করে বুঝবো সেটা এদিকে বলছি। দেখো দুটো পরমাণুর মধ্যে যদি তোমরা দেখো যে একটা সিঙ্গেল বন্ড আছে, অর্থাৎ সিঙ্গেল বন্ড মানে আমরা বুঝবো সেখানে একটি সিগমা বন্ড আছে। সিঙ্গেল বন্ড মানে সেখানে একটা সিগমা বন্ড। ডবল বন্ড যদি থাকে, যেমন এখানে দেখো দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, যদি ডবল বন্ড থাকে তার মধ্যে তোমরা জানবে একটা থাকে সিগমা বন্ড, একটা থাকে পাই বন্ড। এবং যদি দুটি কার্বনের মধ্যে তোমরা ট্রিপল বন্ড দেখতে পাও, এটা কার্বন ছাড়াও ধরো কার্বন নাইট্রোজেনের মধ্যেও তোমরা যদি দেখতে পাও যে ট্রিপল বন্ড আছে, তাহলে জানবে যে সেখানে একটা সিগমা বন্ড আছে এবং দুটি আছে পাই বন্ড। তো এই জিনিসটা তোমরা একটু নোট ডাউন করে রেখো। এটা থাকলেই তোমরা সংকরায়নের কনসেপ্টটা সহজে বার করার যে পদ্ধতি সেটা তোমরা সহজেই বুঝতে পারবে। তো কি বললাম, যদি একটা সিঙ্গেল বন্ড থাকে, অর্থাৎ এই বন্ডটা যেমন ধরো, বা এই বন্ডটা, এই কার্বন হাইড্রোজেনের বন্ডটা, এই বন্ডটা মানে হচ্ছে একটি সিগমা বন্ড, এটা হচ্ছে সিগমা বন্ড। এইটা সিঙ্গেল বন্ড আছে সিগমা বন্ড, এটা সিঙ্গেল বন্ড আছে সিগমা বন্ড, এটাও সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছ সিগমা বন্ড। অর্থাৎ সিঙ্গেল বন্ড থাকলে সেটা হচ্ছে সিগমা বন্ড। আর যদি ডবল বন্ড থাকে তার মানে তোমরা জানবে যে তার মধ্যে একটা আছে সিগমা বন্ড, একটা আছে পাই বন্ড। তো এই যে দেখতে পাচ্ছ সি ডবল বন্ড সি, এটা মানে হচ্ছে একটা সিগমা একটা পাই। এই সিঙ্গেল বন্ডটা মানেও সিগমা, এই সিঙ্গেল বন্ডটাও সিগমা, সিঙ্গেল বন্ডগুলোর আমি কি সবই সিগমা লিখলাম। তো কেন এইটা জরুরি, এই জায়গাটা তোমরা যদি না জানো তাহলে সংকরায়নটা বার করতে একটু অসুবিধা হবে। তাহলে কি বললাম, একটি সিঙ্গেল বন্ড মানে সেটা হচ্ছে একটা সিগমা বন্ড ডিনোট করবে, যদি ডবল বন্ড থাকে তাহলে একটা সিগমা একটা পাই, যদি ট্রিপল বন্ড তাহলে একটা সিগমা দুটো পাই। এবার কেন এই কথাটা বললাম, তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল বন্ডগুলোর পাশে আমি সিগমা বন্ড বসিয়ে দিয়েছি এবং যেটা ডবল বন্ড আছে একটা সিগমা একটা পাই। এরম কোনো ব্যাপার নেই যে ওপরেরটা সিগমা নিচেরটা পাই, যে কোনো একটা সিগমা যে কোনো একটা পাই। এবার যখন আমরা সংকরায়ন নির্ণয় করব তখন মনে রাখবে সংকরায়নে পাই বন্ডটা পার্টিসিপেট করে না, অর্থাৎ সংকরায়নে কে পার্টিসিপেট করবে, সিগমা বন্ড। এইবার যদি আমরা এই কার্বনের সংকরায়ন বার করি তাহলে এই কার্বনটাকে ঘিরে মোট কতগুলো সিগমা বন্ড আছে আমরা ক্যালকুলেট করব। দেখো আমি পরিষ্কার বোর্ডে লিখে দিয়েছি, এই কার্বনটাকে ঘিরে কতগুলো সিগমা বন্ড তোমরা দেখতে পাচ্ছ, চারটে সিগমা বন্ড আছে এই কার্বনটাকে ঘিরে। অর্থাৎ এক্ষেত্রে হাইব্রিড অরবিটালের সংখ্যা বা সংকর কক্ষকের সংখ্যা সেটাকে আমি এইচ দিয়ে ডিনোট করি,
তো এইচ ইকুয়াল টু এখানে হলো 4, অর্থাৎ এই কার্বনকে ঘিরে মোট সিঙ্গেল বন্ডের সংখ্যা কতগুলো দেখতে পাচ্ছ? 4টে। তাহলে একটা পরমাণুকে ঘিরে যতগুলো সিঙ্গেল বন্ড থাকবে সেই পরমাণুটার সংকর কক্ষক তত হবে। যদি সাপোজ ধরো এইটার ক্ষেত্রে আমি দেখাই, এই কার্বনটার ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এটা একটা সিগমা, এটা একটা সিগমা, আর এটা একটা সিগমা, এই বন্ডটা পাই। তাহলে এই কার্বনটাকে ঘিরে কতগুলো সিগমা বন্ড আছে? 3টে। তাহলে এই কার্বনটার সংকর কক্ষকের সংখ্যা কত হবে? 3। এই কার্বনটাকেও ঘিরে দেখো 3টে সিগমা বন্ড আছে, তাহলে এখানেও সংকর কক্ষকের সংখ্যা হচ্ছে 3টে। এবং এই কার্বনটাকে ঘিরে দেখো 4টে সিগমা বন্ড আছে, তাহলে এখানেও সংকর কক্ষকের সংখ্যা হচ্ছে 4। তাহলে এবার কোনো কার্বনকে ঘিরে যদি সংকর কক্ষক 4টি থাকে তাহলে সেই কার্বনের সংকরায়ন হবে sp3। অর্থাৎ দেখো যোগ করে দেখে নাও, একটা এস 3টে পি, এসের মাথায় কিছু নেই মানে 1 আছে, একটা এস 3টে পি, তার মানে এটা হয়ে গেল sp3। কোনো কার্বনের কে ঘিরে যদি 3টে সিগমা বন্ড থাকে অর্থাৎ সংকর কক্ষকের সংখ্যা যদি 3 হয় তাহলে আমরা বলবো একটা এস 2টো পি, অর্থাৎ তার সংকরায়ন হচ্ছে sp2। এবং যদি কাউকে ঘিরে 2টো সংকর কক্ষক থাকে তাহলে তার সংকরায়ন হচ্ছে sp। তাহলে এইভাবে আমরা যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডের কার্বন পরমাণুর সংকরায়ন খুব সহজেই বার করতে পারি। আমরা কি করব দেখে নেব কটা সিগমা বন্ড আছে। যদি 4টে সিগমা বন্ড থাকে sp3, যদি 3টে সিগমা বন্ড থাকে তাহলে sp2, যদি 2টো সিগমা বন্ড থাকে তাহলে sp। কার্বনের ক্ষেত্রে sp3-র পর আর সংকরায়ন হওয়া সম্ভব নয়, কারণ আমরা জানি কার্বনের হাত হয় 4টে, তাই 4টের বেশি সিগমা বন্ড কখনোই থাকতে পারে না। তাই কার্বনের ক্ষেত্রে sp3d বা sp3d2 এই জাতীয় সংকরায়ন হওয়া সম্ভব নয়। তাই যেহেতু আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে হাইব্রিডাইজেশন আলোচনা করছি তাই এই 3টে নিয়েই আমাদের কাজ চলবে। যখন আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে সংকরায়ন পড়ব তখন অন্য ফর্মুলা দিয়ে আমরা বার করব। অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা খুব সহজভাবেই এইভাবে যে কোনো অর্গ্যানিক কম্পাউন্ডের কার্বনের সংকরায়ন বার করতে পারো। এছাড়াও এটা তো দেখালাম তোমাকে আমি পুরো লজিক্যালি দেখালাম, এছাড়াও আমরা যদি এমসিকিউ যখন পরীক্ষার সময় করব তখন এত কিছু না করেও একটা খুব শর্ট টেকনিকে আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে সেই কার্বনটার সংকরায়ন কত। ওই উদাহরণটাকেই আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি যে শর্ট টেকনিকে কিভাবে আমরা সংকরায়ন খুবই তাড়াতাড়ি করতে পারবো। দেখো, যদি কোনো কার্বন পরমাণুর সঙ্গে সমস্ত বন্ডগুলি সিঙ্গেল বন্ড থাকে, সমস্ত বন্ডগুলি সিঙ্গেল বন্ড, দেখো এইটাকে আমি ইচ্ছে করে ভেঙে লিখলাম যাতে বুঝতে পারো, কিন্তু পরীক্ষার সময় আমরা ভেঙে না লিখে এখান থেকেই করার চেষ্টা করব যাতে সময়টা না নষ্ট হয়। দেখো এই কার্বনটাকে ঘিরে সবকটাই সিঙ্গেল বন্ড আছে। একটা কার্বনকে ঘিরে যদি সমস্ত বন্ড সিঙ্গেল থাকে তাহলে তার সংকরায়ন হবে sp3। যদি একটা কার্বনকে ঘিরে কোনো একদিকে, এদিকে বা এদিকে যে কোনো দিকে যদি ডবল বন্ড থাকে তাহলে তার সংকরায়ন হবে sp2। এটারও তাই sp2। দেখো এর এদিকে আছে ডবল বন্ড, এর এদিকে ডবল বন্ড আছে, যদি কোনো একদিকে ডবল বন্ড থাকে তাহলে তার সংকরায়ন হবে sp2। এই কার্বনটাকে ঘিরে দেখো সব সিঙ্গেল বন্ড আছে, তাই এই কার্বনটার সংকরায়ন হবে sp3। দেখো আর একটা যৌগ নিয়ে এলাম, কারণ এই যৌগটাতে দেখো ট্রিপল বন্ডও আছে, ডবল বন্ডও আছে, সিঙ্গেল বন্ডও আছে। তাহলে এইটা যদি তুমি মুখে মুখে করতে শিখে নাও তাহলে খুব সহজেই কিন্তু আমরা এখানে সংকরায়ন বার করে দিতে পারবো। দেখো এই কার্বনটাকে ঘিরে 3টে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কখনো ডবল বন্ডে থাকে না, তাই এটাকে বারবার ভেঙে লেখার আর দরকার নেই, এখন আমরা তাড়াতাড়ি করব। তাহলে এই কার্বনটাকে ঘিরে 4টেই সিঙ্গেল বন্ড আছে, তাহলে এর সংকরায়ন হয়ে গেল sp3। এই কার্বনটাকে ঘিরে একদিকে সিঙ্গেল বন্ড আছে, একদিকে ট্রিপল বন্ড আছে, যদি কোনো কার্বনকে ঘিরে কোনো একদিকে ট্রিপল বন্ড থাকে তাহলে তার সংকরায়ন হবে sp। এইটাও দেখো sp হচ্ছে কারণ এর এদিকে ট্রিপল বন্ড আছে। তোমরা এগুলোকে ভালো করে নোট ডাউন করে রাখবে। যদি কোনো কার্বনকে ঘিরে কোনো একদিকে, দুদিকের মধ্যে একদিকে ট্রিপল বন্ড থাকে তাহলে তার সংকরায়ন sp। যদি কোনো সবকটা বন্ডই সিঙ্গেল বন্ড হয় তাহলে sp3। যদি কোনো কার্বনকে ঘিরে যে কোনো দিকে ডবল বন্ড থাকে তাহলে তার সংকরায়ন হচ্ছে sp2। সেই লজিকে এরও sp2, এরও sp2, এটাকে ঘিরে দেখো চারিদিকেই সিঙ্গেল বন্ড আছে, তাহলে এর সংকরায়ন হচ্ছে sp3। ধরো যদি একটা বেনজিন রিং আঁকি, বেনজিন রিংয়ে খেয়াল করে দেখো সব কটাতেই ডবল বন্ড আছে, এই কার্বনটাকে ঘিরেও ডবল বন্ড, এটাতেও ডবল বন্ড, সব কটাতে ডবল বন্ড, তাই বেনজিনের সমস্ত কার্বন পরমাণু sp2 সংকরায়িত হয়। তাহলে আমরা কনক্লুশনে কি এলাম, যদি কোনো কার্বনকে ঘিরে চারিদিকেই সিঙ্গেল বন্ড থাকে যেমন এটা, তাহলে তার সংকরায়ন হচ্ছে sp3। যদি কোনো কার্বনকে ঘিরে এইটাতে দেখো যে কোনো একদিকে দ্বিবন্ধন থাকে, ডবল বন্ড থাকে, তাহলে তার সংকরায়ন sp2। আর যদি যে কোনো একদিকে ট্রিপল বন্ড থাকে তাহলে তার সংকরায়ন হচ্ছে
এসপি। এই হচ্ছে আমাদের সংকরায়ন নির্ণয় করার শর্টকাট টেকনিক। তাড়াতাড়িতে আমরা সংকরায়ন এইভাবে নির্ণয় করতে পারবো। এবার আমরা যাব এই সংকরায়ন থেকে কি কি ধরনের এমসিকিউ হতে পারে সেইটার দিকে এবার আমরা দেখব। এবার দেখো, সংকরায়ন নির্ণয় করার পরে আমরা যদি এমসিকিউর দিকে তাকাই, তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি, কোন কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কোন কার্বনটার কম, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে এখান থেকে কি এমসিকিউ হয় আমি তোমায় একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তার আগে এটা বলে নিই, দেখো একটা যৌগে যদি আমি একটা যৌগ আঁকি CH3 C ট্রিপল বন্ড C CH3, যদি তোমায় জিজ্ঞেস করি যে এখানে কোন কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে আমরা যারা এই ঘটনাটা জানি না তারা কিন্তু বলবো যে প্রত্যেকটাই তো কার্বন পরমাণু, তাহলে সবাইকারই ইলেকট্রোনেগেটিভিটি সেম। কিন্তু তা নয়, এই কার্বনটার সংকরায়ন তোমায় দেখতে হবে, প্রত্যেকটা কার্বনের সংকরায়ন দেখতে হবে। এই কার্বনটার সংকরায়ন হচ্ছে sp, কি করে হয় বলে দিয়েছি। এই কার্বনটার সংকরায়ন হচ্ছে sp3, এইটারও sp, এইটার sp3। এইবার দেখা যায় যে কার্বনের সংকরায়ন sp হবে সেই কার্বনটা, যে কার্বনের সংকরায়ন sp2 তার থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, এবং যে কার্বন পরমাণুটা sp2 সেটা আবার এটা sp3 হবে, এই জায়গাটা sp3 হবে। যে কার্বনটা sp2 সংকরায়িত সেই কার্বনটা আবার, যে কার্বনটা sp3 সংকরায়িত তার থেকে আবার বেশি ইলেকট্রোনেগেটিভ। অর্থাৎ অর্ডারটা হচ্ছে, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা হচ্ছে যে কার্বনটা sp সংকরায়িত তার ইলেকট্রোনেগেটিভ সব থেকে বেশি, মাঝামাঝি হচ্ছে যে কার্বনটা sp2 সংকরায়িত, আর সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম হচ্ছে যে কার্বনটা sp3 সংকরায়িত। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা কার্বনের কীরকম হয়। এটা কেন হয় সেইটাও আমি বলে দিচ্ছি। দেখো, কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি ডিপেন্ড করে পার্সেন্ট অফ এস ক্যারেক্টারের উপর, এস চরিত্রটার উপর নির্ভর করে। তো পার্সেন্ট অফ এস ক্যারেক্টার যত বাড়বে তত সেই কার্বনটা বেশি ইলেকট্রোনেগেটিভ হবে। যেমন ধরো, যে কার্বনে sp সংকরায়িত সেই কার্বনটার পার্সেন্ট অফ এস ক্যারেক্টার হচ্ছে 50%। অর্থাৎ sp, দেখো একটা এস আছে আর একটা পি আছে, যদি একটা এস আর একটা পি এর নিরিখে আমি এস কতটা আছে বিচার করি, তাহলে দেখো এস থাকছে 50%, অর্থাৎ 50% এস আছে, 50% আছে পি। তাহলে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার হচ্ছে এখানে 50%। sp2তে দেখো পার্সেন্ট অফ এস ক্যারেক্টার হচ্ছে 33.33%। অর্থাৎ এক্ষেত্রে দেখো sp2 এর ক্ষেত্রে একটা এস আছে আর দুটো পি আছে, অর্থাৎ এস আছে কতটা, 1/3, 1/3কে তুমি যদি পার্সেন্টেজ করো তাহলে 100কে 3 দিয়ে ভাগ, অর্থাৎ 33.33%। sp3-র ক্ষেত্রে তোমরা দেখো মোট 4টে অরবিটাল আছে, একটা এস 3টে পি, একটা এস আর 3টে পি এর মধ্যে এস কটা আছে, এস আছে একটা, তাহলে এখানে পার্সেন্ট অফ এস ক্যারেক্টার হচ্ছে 25%। অর্থাৎ এইটা হচ্ছে, এই যে ডেটাটা আমি তোমায় দিলাম এটার লজিক হচ্ছে এইটা, পার্সেন্ট অফ এস ক্যারেক্টার যত বাড়বে সেই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। এইবার এই টপিকটার উপর আমরা চলে যাব কি ধরনের এমসিকিউ থাকতে পারে তার একটা দুটো এক্সাম্পল আমি এবার আলোচনা করছি। দেখো, তাহলে যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা একটুখানি আমরা আগে আলোচনা করলাম, তার উপর আমি এক ধরনের এমসিকিউ দেখো বোর্ডে আলোচনা করছি যে অ্যাসিডিটি অর্ডার। আমাদের এরকম কোনো যৌগ দিতে পারে, 2, 3, 4টে যৌগ দিতে পারে, তাদের অ্যাসিডিটির ক্রমটা নিট বা যেই পরীক্ষায় আসতে পারে। তো অ্যাসিডিটি অর্ডার বিচার করতে গেলে আমাদের দেখতে হবে যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কোনটার ক্ষেত্রে বেশি। তার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই যে অ্যাসিডিটি অর্ডারটা বিচার করার জন্য আমাদেরকে কি বিচার করতে হবে। দেখো, অ্যাসিডিটি ক্যারেক্টার তারই বেশি যে সহজে জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে, অর্থাৎ যার ক্ষেত্রে তাড়াতাড়ি H+ আয়ন ছেড়ে দেওয়ার প্রবণতা যার বেশি সেটা বেশি আম্লিক। তো আমরা এখানে কি করে বিচার করব, আমরা এখানে বিচার করব এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, দেখো এই রকম দেখতে, ইথিলিনকে এই রকম দেখতে, ইথেনকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে ইথেনের কার্বনের 3টে হাতে 3টে হাইড্রোজেন আছে, আর এটা ভেঙে লেখাই আছে। তো আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা কি বললাম, অ্যাসিডিটি অর্ডার যখন বিচার করব তখন দেখব কোন যৌগটা তাড়াতাড়ি H+কে ছাড়ছে, যে যৌগটা তাড়াতাড়ি H+কে ছাড়বে সেটা ভালো অ্যাসিড। তাহলে আমরা বিচারটা এবার করব। দেখো, এই কার্বনের সংকরায়ন আমরা কি দেখতে পাচ্ছি, ট্রিপল বন্ড আছে, তাই এই কার্বনের সংকরায়ন sp। এই কার্বনে ডবল বন্ড আছে, তাই এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp2। এই কার্বনে সবই সিঙ্গেল বন্ড আছে, তাই এই কার্বনের সংকরায়ন হচ্ছে sp3।
দুটোর দিক থেকেই করতে পারি, আমি একদিকে দেখালেই হয়ে যাবে। তো একটু আগে যে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডারটা আমরা দেখলাম, আমরা কি বলেছিলাম, কার্বনের সংকরায়ন যদি sp হয় তার ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি, তারপর sp2, তারপর হচ্ছে sp3। এই হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার। তাহলে এই তিনটে যৌগে কার্বনের মধ্যে তোমরা লক্ষ্য করো এইটা হচ্ছে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, এইটা মাঝারি, আর এইটা হচ্ছে সবথেকে কম ইলেকট্রোনেগেটিভ। এবার যে কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, একটা সমযোজী বন্ডে ইলেকট্রন থাকে দুটো, তাহলে যে কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি সেই কার্বনটা বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে একটু বেশি টেনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে যে যদি কোনো বন্ড, এরকম যদি একটা বন্ড তোমরা দেখো, এই বন্ডে যদি এ পরমাণুটা বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে বন্ধন ইলেকট্রন জোড়কে যদি এদিকে টেনে রাখে, তাহলে মনে রাখবে এই বন্ডটা বেশি দুর্বল হয়। একটা বন্ডে এ আর বি এর ইলেকট্রোনেগেটিভিটি যদি প্রায় কাছাকাছি হয়, অর্থাৎ বন্ধন ইলেকট্রন জোটটা যদি মাঝামাঝি থাকে, তাহলে মনে রাখবে এই বন্ডটা দৃঢ় হয়। এই কনসেপ্টটা তোমার পরবর্তীকালে অনেক এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে কি বললাম, যদি কোনো বন্ডের একটা পরমাণু বেশি ইলেকট্রোনেগেটিভ হয়, তাহলে বন্ধন ইলেকট্রন জোড়কে সে নিজের দিকে টেনে রাখে, সেই বন্ডটা দুর্বল হয়, অর্থাৎ সেই বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যাবে। আর যদি বন্ধন ইলেকট্রন জোটটা বেশি মাঝামাঝির দিকে থাকে, তাহলে সেই বন্ডটা দৃঢ় হয়, সেই বন্ডটা ভাঙতে চাইবে না। তাহলে যেহেতু এই কার্বনটা এই তিনটে কার্বনের মধ্যে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই এই কার্বনটা বন্ধন ইলেকট্রন জোড়কে কি করবে, নিজের দিকে টেনে রাখবে। এবার নিজের দিকে টেনে রাখলে এই বন্ডটা তুলনামূলক এইগুলোর থেকে এর অল্প টানবে। দেখো এ মাঝারি ইলেকট্রোনেগেটিভ, তাই এক্ষেত্রে বন্ধন ইলেকট্রন জোটটা কিছুটা মাঝের দিকেই থাকবে। আর এ একদমই কম ইলেকট্রোনেগেটিভ, তাই এখানে বন্ধন ইলেকট্রন জোটটা প্রায় মাঝামাঝি থাকবে। তাই দেখতে পাচ্ছি যে কার্বনটা সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই কার্বনের দিকে বন্ধন ইলেকট্রন জোটটা যেহেতু চেপে আসছে, তাই সেই বন্ডটা তুলনামূলক মানে এই তিনটের মধ্যে এই বন্ডটা তুলনামূলক বেশি দুর্বল হয়ে যাবে, তাই এই বন্ডটা সহজে ভেঙে যাবে। তাই যে কার্বনটায় sp সংকরায়িত অর্থাৎ ট্রিপল বন্ড আছে, তার অ্যাসিডিটি ধর্ম সবথেকে বেশি হবে, এইটা হবে মাঝারি, আর এর অ্যাসিডিটি ধর্ম সবথেকে কম হবে। তো এই জাতীয় এমসিকিউ তোমরা পরীক্ষায় পেতে পারো যে কোনটির অ্যাসিডিটি চরিত্র বেশি, অ্যাসিডিটি ক্যারেক্টার কার বেশি। তাহলে আমরা দেখব যে কার্বনটায় sp সংকরায়িত আছে তার সঙ্গে যে হাইড্রোজেনটা আছে সেই যৌগটা সবথেকে বেশি আম্লিক হবে। এটা গেল এক ধরনের এমসিকিউ। এরপরে হাইব্রিডাইজেশন সংক্রান্ত আমরা আরেক ধরনের এমসিকিউ নিয়ে দেখো তোমাদের আলোকপাত করব। আচ্ছা, এবার দেখো সংকরণের উপর আরেক ধরনের টপিকের উপর এমসিকিউ হতে পারে, যেটা হচ্ছে বন্ড লেন্থ সংক্রান্ত, মানে কোন বন্ধন দৈর্ঘ্যটা বড় বা কোন বন্ডটা দুর্বল, এই জাতীয় এমসিকিউ আমাদের থাকতে পারে। তার জন্য যে কনসেপ্টটা দরকার আমি ছোট্ট করে তোমাদের বলে দিচ্ছি। দেখো এটা লেখা আছে আকার, অর্থাৎ sp3 যদি কোনো কার্বন এর সংকরায়ন sp3 হয়, তাহলে তার আকারটা তুলনামূলক বড় হবে। কেন হবে তোমরাই বুঝতে পারবে। এখানে দেখো সংকর কক্ষকের মধ্যে একটা আছে s আর তিনটে আছে p, একটা s আর তিনটে p, এরা মিলে তৈরি করছে সংকর কক্ষকটা। এখানে দেখো একটা s আছে দুটো p আছে, আর এখানে দেখো একটা s আছে একটা p আছে। তাহলে কমন সেন্স বলছে যে একটা s আর তিনটে p যদি থাকে, তাহলে তার যে মিশ্রণের ফলে যে সংকর কক্ষকটা হবে তার আকারটা তুলনামূলক বড় হবে, এটা মাঝারি হবে আর এটা ছোট হবে। তো এই লজিকে যদি ধরো কোনো একটা বন্ড তোমরা দেখতে পাচ্ছ কার্বনটার সংকরায়ন হচ্ছে sp3 আর তার সাথে একটা হাইড্রোজেন লেগে আছে, সেই হাইড্রোজেনটা আমরা জানি হাইড্রোজেনের অরবিটাল হয় 1s। তাহলে কার্বনটা যদি sp3 হয়, হাইড্রোজেনটা 1s, এর সাথে ধরো তোমরা তুলনা করছো কার্বনটা sp2, তার সাথেও একটা হাইড্রোজেন লেগে আছে, সেটাও হচ্ছে 1s। তাহলে এখানে আমরা বলতেই পারি যে এই বন্ধন দৈর্ঘ্যটা ওইটার থেকে বড়। কেন বড়, কি করে বিচার করলাম, এইটা ভালো করে মাথায় রাখবে। এটা কিন্তু শুধু কার্বন আর হাইড্রোজেনের বন্ধনের ক্ষেত্রে নয়, এটা কার্বন কার্বন বন্ধনের ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটাই ঘটবে। অর্থাৎ যেখানে দেখবে sp3 সংকরায়িত কার্বন আছে সেখানে বন্ধন দৈর্ঘ্যটা বড় হবে। কেন বড় হবে, কারণ sp3-র আকারটা বড়, তারপরে sp2টা মাঝারি আর sp-টা ছোট। তাহলে এই এক্সাম্পলটা দেখো বোঝা গেল, কার্বনের যদি সংকরণ sp3 হয় তাহলে তার আকারটা বড়, তাই এই বন্ধন দৈর্ঘ্যটা বড়, এই বন্ধন দৈর্ঘ্যটা ছোট, কারণ এখানে দেখো এই সাইডটা কমন দুজনকারী। তাহলে বিচার্য বিষয় কি হয়ে গেল, এটা sp3, এটা sp2।
আর একটা কার্বন কার্বন বন্ডের দেখো এক্সাম্পল দেখাচ্ছি। দেখো যদি একটা অর্গ্যানিক যৌগে একটা কার্বন ধরো sp3, তার সাথে লেগে আছে সিঙ্গেল বন্ডে আরেকটা কার্বন, তারও সংকরণ মনে করো sp3, তাহলে মনে রাখবে দুটোই sp3, তাহলে এর আকারটা কিন্তু বড় হবে, এই বন্ধন দৈর্ঘ্যটা কিন্তু বড় হবে। কেন বড় হবে তোমরা লক্ষ্য করো, এটাতে এটা CsP3, এটাও CsP3, এটাও CsP3, তার মানে প্রত্যেকটারই বাঁ দিকের কার্বনটা সংকরণ হচ্ছে sp3। এবার sp3-র সঙ্গে এই দিকে কে লেগে আছে দেখো, কার্বনটা sp3 হচ্ছে, এই দিকের কার্বনটা sp2 হচ্ছে, এই দিকের কার্বনটা sp হচ্ছে। তাহলে বিচার্য বিষয় এইটাকে তোমরা একটু মাথায় রাখো, এইটা দিয়ে তুমি সব জাজ করতে পারবে যে sp3-র আকারটা সব থেকে বড়, তারপর sp2, তারপর sp। এবার কম্পেয়ারে তোমাকে যদি ধরো এই কার্বনটা sp3, এটা sp3, তারপরে যদি দেয় দুটো sp2, তাহলে তুমি বুঝতেই পারছো sp3-র সংখ্যা যেখানে বেশি, অর্থাৎ sp3টা যেখানে আছে তার বন্ধন দৈর্ঘ্যটা বড় হবে। দেখো একটা ছোট্ট উদাহরণ আঁকছি, CH3 CH2 CH ডবল বন্ড CH2। ধরো এইটার ক্ষেত্রে আমি তোমায় বললাম এই বন্ডটা A, এই বন্ডটা B, এটা বড় হবে না বিটা বড় হবে, এটা যদি প্রশ্ন থাকে তাহলে এইখানে তুমি খেয়াল করো এই কার্বনটা sp2, এই কার্বনটায় কিন্তু সব সিঙ্গেল বন্ড আছে, sp3 এই কার্বনটায় সব সিঙ্গেল বন্ড আছে, sp3, অর্থাৎ যেটা A আছে, যে বন্ডটা দেখতে পাচ্ছ A, সেই বন্ডটা কিন্তু sp3 কার্বনের সঙ্গে sp3 কার্বনের, এটা A, খেয়াল করে দেখো এটাও sp3, এটাও sp3। কিন্তু যেটা B আছে সেটা তুমি দেখো sp3 কার্বনের সঙ্গে সেটা কিন্তু আছে sp2 কার্বনের, খেয়াল করো এটা হচ্ছে sp2 কার্বন। তাহলে এবার নিজেরাই বিচার করো এই অর্ডারটা দেখে, এখানে এটাও sp3, এটাও sp3, এই বন্ডটা A, এখানে এটা sp3 কিন্তু এটা sp2, তাই এই বন্ধন দৈর্ঘ্যটা কিন্তু বড় হবে যেহেতু দুদিকেই sp3 আছে। এবার দেখো তাহলে তোমরা আগে দুটো উদাহরণ থেকে বুঝতে পারলে যে কোন বন্ধন দৈর্ঘ্যটা বড় হবে, কোন বন্ধন দৈর্ঘ্যটা ছোট হবে। এরকম এমসিকিউ তোমরা পেতে পারো যে কোন বন্ডটা বড়, কোন বন্ডটা ছোট। আর এক ধরনের এখানে ছোট্ট এমসিকিউ পেতে পারো, তোমায় হয়তো বললো যে কোন বন্ধনটার বন্ধন বিয়োজন শক্তি কার কম বা কার বেশি। তাহলে দেখবে তোমরা যদি সঠিকভাবে বন্ধন দৈর্ঘ্যটা বার করতে পারো, মনে রাখবে ছোট বন্ডকে ভাঙতে বেশি শক্তি লাগে, বড় বন্ডকে ভাঙতে কম শক্তি লাগে। অর্থাৎ একটা বন্ধন দৈর্ঘ্য যদি কম হয় তাহলে তার বন্ধন বিয়োজন শক্তি হবে বেশি, অর্থাৎ ব্যস্তানুপাতিক। মানে যে তোমাকে বিচার করতে হবে কোন বন্ধন দৈর্ঘ্যটা ছোট কোনটা বড়। তুমি যদি দেখে নাও যে এই বন্ডটা ছোট, তাহলে এটাকে ভাঙতে কিন্তু বেশি শক্তি লাগবে, অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য যদি কম হয় তাহলে তার বন্ধন বিয়োজন শক্তি বেশি হবে। তাহলে বন্ড লেন্থের উপর কী কী কোশ্চেন হতে পারে, হাইব্রিডাইজেশন থেকে তোমায় দিতে পারে যে কোন বন্ডের লেন্থটা বড় দিতে পারে, ছোট দিতে পারে, কিংবা বন্ড ডিসোসিয়েশন এনার্জি অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তি কার বেশি কার কম। তাহলে এইটা দিয়ে তোমরা বার করতে পারবে। আগে দৈর্ঘ্যটা বার করবে কার ছোট, যার বন্ধন দৈর্ঘ্য ছোট তার বন্ধন বিয়োজন শক্তি বেশি। তো এই ছিল আজকে হাইব্রিডাইজেশন সংক্রান্ত তোমাদের ক্লাসটা। এখানে আমি আলোচনা করলাম যে জয়েন্ট বা নিটে কী ধরনের এমসিকিউ থাকতে পারে এবং কত সহজে তোমরা সেগুলোকে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো। তো এই হাইব্রিডাইজেশনের ওপর আমরা আগামী দিনে, মানে আগামী যে ক্লাসটা আসতে চলেছে সেটাতে হাইব্রিডাইজেশনের ওপরে আমরা কয়েকটা এমসিকিউ, যেগুলো পিভিআর সিআরে এসেছে বা আসতে পারে, সেই ধরনের কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। তোমরা ক্লাসগুলিকে ফলো করতে থাকো। চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে সঠিক সময়ে তোমরা নোটিফিকেশান পেতে পারো নতুন ক্লাসের। দেখা হবে তাহলে আগামী ক্লাসে। থ্যাংক ইউ।